প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলিম প্রথম বর্ষের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দাবহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আজকের এই ক্লাসে সুফিয়া কামাল রচিত তাহারই পরে মনে কবিতাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে চলো কবিতাটি নিয়ে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, সুফিয়া কামাল রচিত তাহারই পরে মনে কবিতাটি নিয়ে আলোচনা শুরু করছি। হে কবি, নীরব কেন? আগুন যে এসেছে ধরায়। বসন্তে ভরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। হে কবি, কবি ভক্তের সম্বোধন। কবিকে সম্বোধন করেছেন, বলেছেন হে কবি। একটু আলোচনা করে দেই। সেটি হচ্ছে, কবিতাটি হচ্ছে সংলাপ সংলাপ নির্ভর কবিতা। এই কবিতায় কবি এবং কবি ভক্ত এই দুজনের সংলাপের মধ্য দিয়েই কবিতাটি শেষ হয়েছে। এখানে কবি এবং কবি ভক্ত উভয়ের সংলাপের মধ্য দিয়ে, এই জন্য কবিতাটিকে বলা হয়েছে সংলাপ নির্ভর কবিতা। হে কবি মানে কবিকে সম্বোধন করে বলেছেন কবি ভক্ত, নীরব কেন? আগুন যে এসেছে ধরা। উদাসীন কেন? পৃথিবীতে বসন্তের আগমন ঘটেছে। কবি ভক্ত কবিকে বলছে যে হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। অর্থাৎ কবিকে সম্বোধন করেছেন, হে কবি, আপনি উদাসীন কেন? পৃথিবীতে বসন্তের আবির্ভাব ঘটেছে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এখানে কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছে, বসন্তের বন্দনা কি করবে না? কবিকে উদ্দেশ্য করে বলছে যে বসন্ত সমাগত, বসন্তের বন্দনা কি করবে না? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দোয়ার গেছে খুলি। এখানে কবি জিজ্ঞাসা করছেন তার ভক্তকে, দক্ষিণ দোয়ার গেছে খুলি। কবি জিজ্ঞাসা করেছেন, কবি ভক্তের কাছে তিনি বলেছেন, বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা। এটা হচ্ছে কবির জিজ্ঞাসা। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? বাতাবি নেবুর ফুল কি ফুটেছে? ফুটেছে কি আমের মুকুল? এই কবি ভক্তকে কবি এই কথাগুলো বলছেন। দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। বলেছে যে দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা, বাতাবি নেবুর ফুল ফুটেছে কিনা, আমের মুকুল ফুটেছে কিনা। দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি আকুল। দক্ষিণা বাতাস যে বইছে, এই যে নেবুর গন্ধে, এই যে আমের মুকুলের গন্ধে, সেই গন্ধে আকুল হয়েছে কি? দক্ষিণা বাতাস বইছে কি? এখনো দেখনি তুমি। কবি ভক্ত কবিকে বলছে, এখনো দেখনি তুমি। কহিলাম কেন কবি আজ এত উন্মনা, কোথা তব নবপুষ্প সাজ। কবি বলছে, কবির যে ভক্ত, কবির ভক্ত কবিকে বলছে বলছে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে, কিন্তু কবি কি করছেন না? কবির মধ্যে তা লক্ষ্য করা যাচ্ছে না। এই হচ্ছে কবি ভক্তের কথা, যে বসন্তের সমস্ত আবির্ভাব ঘটেছে, সব লক্ষণ দেখা দিয়েছে, কিন্তু কবি উদাস, উন্মনা। কবির মধ্যে সেই লক্ষণ সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কোথা তব নবপুষ্প সাজ। বসন্ত এসেছে, কবি নতুন ফুলের
ঘর সাজাননি, নিজেও সাজাননি। এই যে তিনি বলেছেন এই যে কোথা তব নব পুষ্প সাজ, বলছেন বসন্ত এসেছে কবি নতুন ফুলের দ্বারা, নিজেও সাজেননি, তার ঘরকেও সাজাননি। কহিল সে সুদূরে চাহিয়া পলকের পাথার বাহিয়া, দৃষ্টির অগোচরে রয়ে গেল সমুদ্রের সমুদ্র সেই নিরুদ্দেশ সমুদ্রের মতো যেন রয়ে গেল, পাতার বাহিয়া গেল। অলক, এখানে অলক হচ্ছে দৃষ্টির অগোচরে, আর পাতার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। কবি যে ভক্ত তিনি বলছেন এটা তো কবির দৃষ্টির আড়ালে রয়ে গেল। কি নতুন ফুলেও তিনি নতুন ফুলে তিনি সাজেননি, তার ঘরটাও তিনি সাজাননি। এটা কার কথা? এটা হচ্ছে কবি ভক্তের কথা। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান। তরি তার এসেছে কি, অর্থাৎ এই যে বসন্তের যে আগমনে সেই গান, সেই গান বসন্তের যে আগমনী যে বার্তা, সেই বার্তা চলে আসছে, কিন্তু কবিতার সন্ধান রাখেননি, কবিতার খোঁজ রাখেননি। কবি যেন উন্মনা, কবি যেন কোনো এক চিন্তায়, কোনো এক ধ্যানে, কোনো এক হৃদ মন্দিরে তার নিজস্ব ভুবনে যেন তিনি রয়ে গেছেন। কহিলা মগু কবি রচিয়ালহ না আজও গীতি, বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। এখানে কবি ভক্ত কবিকে বলছেন, এ কবি, বসন্ত যে সমাগম ঘটেছে, বসন্ত যে এসেছে, সেই বসন্তকে কি করবে না, সেই বসন্তকে নিয়ে কিছু রচনা করবে না, কিছু গীত রচনা করবে না, তার তার বন্দনা করবে না। এই যে কবির যে স্তব্ধতা, কবির যে নীরবতা, এই নীরবতা না ভাঙার কারণে কবিকে উদ্দেশ্য করে তার কবির যে ভক্ত, সেই কবি ভক্ত কবিকে বলছেন যে তব কণ্ঠে, আপনার কণ্ঠে কি বসন্তের কোন বন্দনা গীত আমরা শুনতে পাবো না। এই যে মিনতি, এই যে নিবেদন, এই নিবেদনটুকু কবির যে ভক্ত, সে কবির ভক্ত কবিকে জানালেন, মিনতি জানালেন। কার কাছে? কবির কাছে। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। হেসে বলল এবার হয়তো একে বসন্তকে কি করা যাচ্ছে না, বন্দনা করা যাচ্ছে না, বরণ করে নিয়ে যাচ্ছে না, তাই না? কিন্তু একবার বরণ করে নেবে। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলিনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। এখন কবির কথা হচ্ছে, কবির ভক্তের কথা হচ্ছে, কবি ভক্তের কথা হচ্ছে বসন্ত, বসন্তের জন্য যে অধীর আগ্রহ করে আছে এই যে কবি ভক্ত, বসন্ত আগমন ঘটেছে এটাও দেখছেন কবি ভক্ত, কিন্তু কবি কেন উন্মনা, কবি কেন দেখছেন না, কবি কেন এই তার এই নীরবতা কেন? বসন্ত কিন্তু কবির যে বন্দনা, সে বন্দনার জন্য অপেক্ষা করছে না। বসন্ত কিন্তু সে তার অপেক্ষা না করেই বসন্ত কিন্তু চলে এসেছে। কবি বসন্তের বন্দনা না করলেও বসন্ত কিন্তু এসে গেছে, এসে গেছে। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? তোমার মনের ভিতরে কি আছে, কি দুঃখ আছে, কি বেদনা আছে, যে তোমার মনের ভিতরে কি আছে যে তুমি এই বসন্তের আগমনে তোমার মনের ভিতরে কোনো অনুভূতি জাগরিত হয়নি? এই জন্য কবি বলছে, কবিকে উদ্দেশ্য করে বলছে বসন্ত আসছে ঠিকই, বসন্ত অপেক্ষা করে নাই বন্দনার জন্য, সে কি করে নাই, সে দেরি করে নাই, সে কিন্তু ঠিকই এসেছে, কিন্তু কবির অগোচরে কবিতা প্রত্যক্ষ করতে পারছে না। কবি যেন কোন এক অন্তরের বেদনায় তিনি যেন ভারাক্রান্ত, অন্তরের বেদনায় তিনি যেন ভারাক্রান্ত,
এই যে বসন্ত এসেছে, সেই বসন্তের আগমনকে তিনি যেন ব্যর্থ করে দিয়েছেন। বসন্তের আগমনকে তিনি যেন ব্যর্থ করে দিয়েছেন। তার কাছে এই বসন্তের আগমন কোনো কি জাগাতে পারে না, তার মনে কোনো কি অনুভূতি জাগাতে পারে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। কবি ভক্ত কবিকে বলছে যে এই ফাগুনের বেলায় আপনি কেন নিস্তব্ধ, কেন স্থির, কেন উন্মনা, কেন উদাসীন, কেন কিছু বলছেন না। এটা হচ্ছে কবির ভক্তের কথা। ফুল কি ফুটিনি শাখে, পুষ্পারতি লবিনে কি ঋতুর রাজন। কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছে, গাছে গাছে গাছের শাখায় ফুল কি ফুটেনি, পুষ্পারতি লবিনে কি ঋতুর রাজন। অর্থাৎ এই পুষ্প পুষ্প এই প্রকৃতি, এই যে পুষ্প, এই ফুল, ফুল তার নবীনতা নিয়ে নতুন সাজে এই বসন্তকে বরণ করার জন্য সে কি সাজেনি। এটা হচ্ছে কবির কে উদ্দেশ্য করে বলা, যে ফুল কি ফুটিনি শাখে, গাছের শাখা কি ফুল ফুটেনি, নতুন সাজে তারা কি ইয়েকে বসন্তকে বরণ করেনি। তারা তো নতুন সাজে সজ্জিত হয়ে এই বসন্তকে বরণ করার জন্যই তারা অধীর প্রতীক্ষায় রত না থেকেই তারা কিন্তু তাদেরও কিন্তু আগমন ঘটেছে। বসন্তকেও কিন্তু তারা কি জানিয়েছে, বসন্তের যে আগমন ঘটেছে তার যে লক্ষণ, সেই লক্ষণ কিন্তু তাদের মধ্যে দেখা দিয়েছে। তারা কিন্তু সেজেছে নতুন সাজে, কাকে পুষ্পারতির জন্য, কার জন্য, এই বসন্তকে পুষ্পারতি দেওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য নতুন সাজে সজ্জিত হয়েছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, গন্ধ নাহি, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। মাধবী, এখানে মাধবী হচ্ছে বাসন্তী লতা, এক ধরনের ফুল, ফুল বাসন্তী লতা, তার ফুল। তাহলে বাসন্তী লতা ও তার ফুল, সেও সেজেছে, সেও অর্ঘ্য রচনা করেছে কার জন্য, বসন্তের কে বরণ করার জন্য। কিন্তু এরপরও কবি কিন্তু স্থির, কবি কিন্তু আনমনা, কবি কিন্তু উদাসীন। তার মনের যেন অজান্তে যে বসন্ত এসে গেছে, সে যেন সেদিকে তার খেয়ালই নেই। হোক তবু বসন্তের প্রতি এই তব তীব্র বিমুখতা। কবি ভক্ত বলছে যে বসন্তের প্রতি তার এই কেন এই বিমুখতা, এটা কে বুঝতে পারছেন না, এটা কবি ভক্ত বুঝতে পারছেন না। কেন 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 বসন্তের প্রতি এই বিমুখতা কেন। কহিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন, কবি দাও তুমি ব্যথা। কবি ভক্ত বলছে, খুব নিবেদন করে বলেছে যে ঋতুরাজের মতো একটা ঋতুরাজকে, বসন্তের মতো একটা ঋতুরাজকে এই ফুলে ফুলে সজ্জিত হওয়ার, এই যে নতুন সাজে সজ্জিত হওয়ার এই প্রকৃতি দেখেও, তাই না, তুমি তাকে কেন ব্যথা দিচ্ছ, কেন কেন উপেক্ষা করছো। কবিকে উদ্দেশ্য করে, কবির ভক্ত কবিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। কবি ভক্ত বুঝতে পারছেন না কবি কেন মুখ ফিরে নিয়েছেন। কবি ভক্ত এটা বুঝতেই পারছেন না, এটা তিনি মেনে নিতে পারছেন না যে নতুন পুষ্প সাজে সজ্জিত হয়েছে বৃক্ষ তরুলতা, বৃক্ষ, বৃক্ষের শাখে শাখে ফুটেছে ফুল, ঋতুকে বরণ করার জন্য তারা ফুলে ফুলে সজ্জিত। কিন্তু কবির এই আনমনা, কবির এই বিমুখতা দেখে তিনি বিস্মিত হয়েছেন। কহিল সে, এই জন্য কবিকে বলছে তুমি কেন ঋতুরাজকে তুমি ব্যথা দাও, কেন, কি কারণে। কহিল সে কাছে সরে আসি, সরে এসে বলছে কবি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এখানে কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি শব্দের অর্থ হচ্ছে চাদর। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কবি
এই শীতকে মাঘের সন্ন্যাসী, শীতকে কবি মাঘের সন্ন্যাসী, এবং আহ, আম, কুয়াশাকে কুয়াশাকে তিনি আহ, এই এই সন্ন্যাসীকে কুয়াশার চাদর পরে আছে বলে অভিহিত করেছেন। মাঘের সন্ন্যাসী বলেছেন শীতকে, তিনি যেন কুয়াশার চাদর পরে আছেন, তিনি যেন কুয়াশার চাদর পরে আছেন। কুয়াশার চাদর, কুয়াশা, কুয়াশার রংটা কেমন? সাদা। কবি হয়তো, কবি তার হৃদয় থেকে কোনো একজন আপনজনকে হয়তো হারিয়েছেন। সেই বেদনায় ব্যথিত হবার কারণে এই শীতের শীতের যে কুয়াশা, কুয়াশায় ঢেকে থাকা যে চাদর বললেন তিনি, সেটা এই তার কোনো এক বিশিষ্ট আম, ব্যক্তির হারিয়ে যাওয়ার কথার ইঙ্গিতে তিনি এখানে দিলেন, যে কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ মাঘের যে শীত, সেই শীতকে তিনি সন্ন্যাসী হিসেবে আখ্যায়িত করেছেন। এবং ওই সন্ন্যাসী যেন চাদর পরে আছে, কুয়াশায় ঢাকা সাদা চাদর। একজন মৃত ব্যক্তি যখন দাফনের জন্য যখন তাকে গোসল করে রাখানো হয়, তখনও কিন্তু তার শরীরটা ঢেকে থাকে কিসে? এই সাদা কাপড়ে মোড়ানো। ঠিক কবি কিন্তু এই মাঘের সন্ন্যাসীকে, এই শীতের যে কুয়াশা, সেই কুয়াশাকে সন্ন্যাসীর চাদর পরে, কুয়াশার সাদা চাদর পরে থাকার সাথে তুলনা করেছে। গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। কবি বলছেন শীতের রিক্ততার রূপ সন্ত্রাসীর মতো, সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর পরে, সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর পরে পত্র পুষ্পহীন দিগন্তের পথে যেন চলে গেছে। কবি বললেন কি, যে শীতের যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসী কি করছে? কুয়াশার চাদর পরে পত্র পুষ্প দিগন্তের পথে যেন হারিয়ে গেছে, চলে গেছে। এই যে শীতের, আসলে শীত তো আসলে রিক্ততা নিয়ে আসে। এই শীতের রিক্ততার এই যে শীতের রূপ, সেই রূপকেও তিনি যেন বলতে পারছেন না। শীতের যে স্মৃতি, কুয়াশার চাদর মোড়ানো সেই স্মৃতির কথা তিনি বলতে পারছেন না। খালি হাতে তাই তিনি বললেন রিক্ত হস্তে তাহার এই মনে পড়ে, ভুলিতে না পারি কোনো মতে। কবি বলছেন বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণতার ছবি। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয়জনকে হারানোর যে বেদনা, সেই বেদনার যার অন্তরে তাকে কুরে কুরে খাচ্ছে, সেই ব্যক্তি কখনোই হারানোর বেদনা, সেই বেদনাকে ভুলতে পারেন না। কবিও ঠিক এই কবিতায় তার যে ব্যক্তি অনুভূতি, সেই ব্যক্তি অনুভূতিটাকে এখানে তুলে ধরেছেন কুয়াশার বরানো সেই চাদরের সাথে, যে তার জীবন থেকে তার সাধনার যে মানুষটি, পুরুষটি তার জীবনটাকে আলোকিত করেছিল, তার কাব্য রচনায় উৎসাহী জুগিয়েছিল, অনুপ্রেরণা জুগিয়েছিল, সেই তার স্বামী তার জীবন থেকে চিরতরে বিদায় নিয়েছে। স্বামীর যে চিরতরে বিদায় নেয়ার ঘটনা, সেই ঘটনাকে তার হৃদয়ে তিনি ধারণ করেছেন, লালন করেছেন। তিনি সেই বেদনায় ভারাক্রান্ত। এই যে শীতের কুয়াশায় চাদরে মোড়া সন্ন্যাসীকে তিনি পুষ্পদিগন্তের পথে চলে গেছে, এই জন্য তার সেই হারানো প্রিয়ার কথায় স্মরণ করিয়ে দেয়। তাই তিনি তাকে কখনোই ভুলবেন না, ভুলতে পারেন না। আর এ কারণেই বসন্তের মতো ঋতুরাজকে তিনি কি করতে পারেন নাই? বরণ করতে পারেন নাই। তার যে হারানোর স্মৃতি, সেই পুরনো স্মৃতি যেন তার হৃদয়টাকে কুরে করে খাচ্ছে। এই জন্য এই যে বসন্তের যে এত আয়োজন, সেই এত আয়োজন তার মনের মধ্যে রেখাপাত করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই তাহারই পরে মনে কবিতার এই মূল সুর হচ্ছে এই
প্রিয়জন হারানোর ব্যথায় ব্যথিত কবির যে হৃদয়ের তন্ত্রে তন্ত্রে যে দুঃখ বেদনা লুকায়িত আছে, সেই হারানো বেদনাটি এই তাহারই পরে মনে কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। এবং এখানে মাঘ মাসের সেই স্মৃতির কথা তিনি বলেছেন যে মাঘের যে সন্ন্যাস, মাঘের শীতকে সন্ন্যাস বলেছেন, এবং এই সন্ন্যার জন্য কুয়াশায় চাদর পরে পুষ্প দিগন্তের পথে চলে গেছে, তার স্বামী যেমন তার জীবন থেকে হারিয়ে গেছেন। এই জন্য তিনি এই ঋতুরাজ, বসন্তের মতো ঋতুরাজকে তিনি কি করতে পারেন না, তার হৃদয় দিয়ে উপলব্ধি করে তাকে কি করতে পারেননি, তাকে তার হৃদয়ে, অর্থাৎ কবির হৃদয়ে বসন্তের মতো ঋতু তার হৃদয়ে সারা জাগাতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয়জন হারানোর বেদনায় এই কবিতার মধ্যে সুস্পষ্ট ভাবে কি হয়েছে, প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসে সুফিয়া কামাল রচিত তাহারে পরে মনে কবিতাটির যে বিষয়, সেই বিষয়টা তোমরা উপলব্ধি করতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ। এই কবিতার যে মূল সুর, সেই মূল সুরটি তোমরা অন্তরে অন্তরে আত্মস্থ করতে পেরেছ। এই আশা, এই ভরসা ব্যক্ত রেখে আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থ এবং সুস্থ শরীর এবং মনের সুস্থ মন এবং শরীরের করে প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।